টিভি সিনেমা সবকিছুতে দেখছি একটা ছেলে মেয়ে প্রেম করছে, সংসার করছে, ধরো কোনো রোম্যান্টিক সিন দেখাচ্ছে বা কিছু, তো সেই নায়কটার জায়গায় কিন্তু আমি নিজেকেই বসাতাম, কিন্তু আমার রিলেশনশিপ টিকতো না। সামহাও আমি আমার এক্সটেন্ড দিয়েও আমি টেকাতে পারতাম না। ডিউ টু এনি ফিজিক্যাল ইনকম্প্যাটিবিলিটি অর মেন্টাল বোথ। তোমার যেমন স্কুল থেকেই একটা রিলেশনশিপ ছিল, হ্যাঁ হ্যাঁ স্কুলের বন্ধু বান্ধবরা জানতো, হ্যাঁ কিছু বন্ধু বান্ধব জানতো, টিচাররা জানতো, জানাজানি হয়, দেন আমাকে স্কুল থেকে রেস্ট্রিকেট করে দেওয়া হয়। এখন আমি একজন ছেলে হয়ে যদি নিজেকে মেয়ে বলে পরিচয় দিয়ে আমি যদি এখন একটা রেসলিং কম্পিটিশনে যাই, আই উইল উইন, রাইট? হাউ ডু ইউ সি দ্যাট? যে মানে আমি চাইলেই আমি যেটা ভাবছি আমি সেটা হতে পারি না, এটা কি কোনোভাবে সত্যি, নাকি আমি যেটা চাইছি আমি সেটাই হতে পারি? কঠিন প্রশ্ন। বাড়ি থেকে বলছে, দেখ তুই যদি ঠিক না হচ্ছে আমি ডাক্তার দেখাবো, ওষুধ খাওয়াবো, কিন্তু এরকম কিন্তু ঠিক হয়, আমি কিন্তু জানি, অপারেশন করিয়ে দেবো, হ্যাঁ ইনজেকশন দিয়ে দেবো। তখন মনে মনে ভাবছি যে এরকম হয়তো খুব ভয়ের ব্যাপার। ঠিক আছে, ডাক্তারের কাছে তো চলো, দেখি কি বলে। ডাক্তার জিজ্ঞেস করলেন যে কি প্রবলেম বলো। এরকম একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, ইমোশনালি ফিজিক্যালি সব রকমভাবেই আর কি আমরা জড়িত। ডক্টর জিজ্ঞেস করলো, এতে তোমার সমস্যা কোথায়? কেন সমস্যা আমার না, সমস্যা মা বাবার। তো বলো দেখো তুমি এরকম, সেটাকে কিন্তু আমরা ওষুধ খাইয়ে ঠিক করে দিতে পারবো না। দ্যাট ইজ নট অ্যাবনর্মাল। হ্যাঁ, এটাকে অ্যাবনর্মালিটি হিসাবে ট্রিট করা ফার্স্টে বন্ধ করো। একদম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন পডকাস্ট। আজকে যাদের সাথে আমরা কথা বলেছি, ঐশিকী এবং সুকন্যা, ওরা সমাজের বিভিন্ন চ্যালেঞ্জেস, কনস্ট্রেন্টস পেরিয়ে এবং তাদেরকে উপেক্ষা করে একটা সম্পর্কে রয়েছে এবং খুব হ্যাপিলি তারা কন্টিনিউ করছে। এখনও অবধি হোমোসেক্সুয়াল রিলেশনশিপ সম্পর্কে সমাজের যেই মানুষরা অবগত নন, তারা এই ভিডিওটা থেকে একটু নলেজ গেইন করতে পারেন, বা যদি আপনারা এই পরিস্থিতিতে থেকে থাকেন তাহলে একটু মোটিভেশনও পেতে পারেন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আর যদি ভালো লাগে তাহলে আপনাদের জেনুইন ফিডব্যাকটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন দেখতে থাকি। ওয়েলকাম ঐশিকী, ওয়েলকাম সুকন্যা, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। কেমন আছো তোমরা? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো লাইফে এখন কি চলছে? লাইফে স্ট্রাগলটা তো কনস্ট্যান্ট অলওয়েজ, তার সাথে মজা, সবকিছুই চলছে মিলিয়ে মিশিয়ে। আর তোমার? ওই আমারও আর কি, মানে স্ট্রাগল চলছে, তার সাথে কমফোর্টেবল একটা লাইফ, আবার তার সাথে আবার মানে রাস্তা তো সমান হয় না, তো উঁচু নিচু ব্যাপার আছেই আর কি। প্রফেশনালি কি করা হয়? আমি তো ফটোগ্রাফি করি, কমার্শিয়াল ফটোগ্রাফার। আরও আমি একাডেমিক কন্টেন্ট রাইটিং আছি। ওকে, তুমি পয়সা আলা মানুষ আর কি বেসিক্যালি। না, প্রচুর চার্জ করো তোমরা? না, ওটা খুব মিথ যে ফটোগ্রাফার মানে প্রচুর পয়সা, একদমই সেটা না। কিন্তু তোমরা প্রচুর চার্জ। আমার রিসেন্টলি বিয়ে হয়েছে এই ফেব্রুয়ারিতে, মানে আই হ্যাড টু পে a lakh of rupees for just for 3 days, হ্যাঁ। সো ইউ গাইজ মেক a lot of money, I believe. দেখো, খুব সত্যি কথা বলতে, আমরা যে ক্যামেরাগুলো ইউজ করি, ওটার একটা ক্যামেরার দামই প্রায় 3 লাখের কাছাকাছি, বা 2-3 লাখের কাছাকাছি উঠে গেল। হ্যাঁ, না নট লাইক দ্যাট। কারণ শুধুমাত্র কস্টিংটা তো শুধু ক্যামেরার ওপরই যায় না, সময়, কাজ, পরিশ্রম, এডিটিং বলো, লাইট সেটআপ, খাটনির কাজ আছে, প্রচুর খাটনির কাজ আছে। তার সঙ্গে একটা ক্রিয়েটিভ জিনিস মিক্স করে কাজটা করতে। আর খুব সত্যি কথা বলতে, শিল্পের ওরকম ভাবে দাম মানে ধরাটা খুব কঠিন ব্যাপার। কারণ আমার কাছে যদি 10 টাকা হয়, কারোর কাছে 5 টাকা, বা কারোর কাছে 20 টাকা, এরকম আর কি। সো কি করে দেখা হলো তোমাদের? আমাদের দুজনের দেখা হওয়াটা, যদিও আমাদের রিলেশনশিপের সঙ্গে খুব একটা কানেক্টেড নয়, তাও আমি ওকে ফার্স্ট দেখেছিলাম, আমরা যে কলেজে পড়তাম, বার্ডন ওমেন্স কলেজ, তো ওখানে একটা ফেস্ট চলছিল। তো ফেস্টেও তখন গায়, মানে অনেকটাই গান গাইতো, এখন বললেও গান গায় না। তো যাই হোক, তো তখন ও স্টেজে একটা পারফর্ম করেছিল, গানটা আমার মনে নেই, কিন্তু ওকে আমি দেখেছিলাম, কি দেখেছিলাম সেটা এখনো মনে আছে। তো ওটাই আমি ওকে প্রথম দেখেছিলাম। কিন্তু আমাদের যোগাযোগটা না ওভাবে হয়নি। মানে যেরকম হয়, আমরা ধরো কাউকে দেখি, ফেসবুকে স্টক করি, তারপর ভালো লেগে যায়, ওরম না। আমি জাস্ট দেখেছিলাম। আর হয় না, অনেক কাউকে দেখে মানে ভালো লাগাটা লাগলো, ওটা থাক, কিছু কিছু জিনিস তো পিওরও হয়। আমি জিনিসটা কতটা ঘাঁটিনি, ভালো লেগেছে, কারণ
দুম করে একটা মেয়েকে ভালো লাগছে, ঠিক আছে, হতেই পারে যে গান গাইছে ভালো লাগছে, জাস্ট জিনিসটা কতটা আমি পাত্তা দিইনি। দেন নর্মাল লাইফ লিড করছিলাম, আর তখনও অলরেডি কমিটেড ছিল। আমাদের রিলেশন শুরু হয় বহু বছর পর, মানে আমাদের বেসিকটা ছিল ফ্রেন্ডশিপ, যেটা আজও আছে। ওকে, সো তারপরে কি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো? হ্যাঁ, ফেসবুক ফ্রেন্ডটা আমিই পাঠিয়েছিলাম, আমি আচ্ছা। বাট নর্মাল যেরকম আমাদের থাকে ক্যাজুয়াল ফ্রেন্ড, লাইক করা, কি করছে না করছে দেখা, বাট ওই ঢুকে পড়া ওই রকম টেন্ডেন্সি আমার মধ্যে কোনদিন ছিল না। তো ওকে, এই আর কি। তো কখন বুঝতে পারলে দ্যাট ইউ গাইজ আর ইন লাভ? দেখো, বুঝতে পারা বলতে তারপরের পার্টটা আমি বলি। তো ওরকম ফ্রেন্ড রিকোয়েস্ট যেরকম সবাই পাঠিয়েছে। এবার খুব সত্যি কথা বলতে কি, মানে আমি তখন একটা রিলেশনশিপে ছিলাম। তো এবার এটা কত হয়, বছরের রিলেশনশিপ ওটা মোটামুটি ওই 5-6 বছর তো হবেই। বাহ। হ্যাঁ, তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে, তো এবার কম বয়স যেটা হয় আর কি, মানে ওই ধরা ছাড়া একটা ব্যাপার ওটা তো থাকেই। না, 5 বছরে আর ধরা ছাড়া? হ্যাঁ, না বলছি আর কি, 5 মানে ওই বছর কি long একটা term। তখনও ঠিকঠাকভাবে ম্যাচিওর নই। তো যাই হোক, তো এবার ও একদিন হঠাৎ এরকম পিং করে, হাই হ্যালো, ঠিক আছে। প্রথম থেকে আমাকে দিদি বলে ডাকতো, কারণ কি জানি ওর হয়তো সেন্স হয়েছিল যে আমাকে যদি দিদি বলে যদি ডাকে তাহলে হয়তো আমি রেসপন্স করবো বা কিছু। কারণ খুব সত্যি কথা বলতে মানে ওরকম মেসেজেস প্রচুর আসতো, ঠিক আছে। আর আমি বরাবরই আর কি আমি রিলেশনশিপ নিয়ে ওপেন, তো আমি ফেসবুক বলো বা সোশ্যাল মিডিয়াতে বলো আমি একদম ওপেন। তো এবার কেন জানি না ওগুলো দেখে লোকজন খুব মজা পেত। তো সেটা দেখে আরও বেশি লোকজন আর কি মেসেজ করতো। যাই হোক, সেটা আমার অত ইয়ে ছিল না। তো ওরকম আর কি, ও হ্যালো দিদি এরকম বলে, ঠিক আছে। তো এরকম নর্মালি কথা হয়, হ্যাঁ ঠিক আছে চলো। ও তখন তো আর বলেনি যে এরকম আমি এরকম তোমায় কলেজে দেখেছি, কিছুই জানতাম। নর্মালি কথা, এরকম আমার একটা রিলেশনশিপ আছে জানো তো, এরকম এরকম প্রবলেম হচ্ছে, কি করা যায়। তো আমি আমার মতো সাজেশনস দিতাম, এটা করে দেখতে পারিস। ওকে আমি প্রথম থেকে তুই করে বলি, ও আমাকে তুমি করে বলে, যেহেতু আমাকে দিদি বলেছে, আর তার মানে ও আমার থেকে ছোট, এটাই আমি জানতাম। তো আমি ওকে তুই করেই বলতাম। অথচ আমি কিন্তু অচেনা কাউকে তুই করে বলি না, আমি তুমি করেই বলি। তো এরকমভাবে মাঝে মাঝে মানে মাসে হয়তো একবার একটা মেসেজ এলো, আমিও কথা বললাম, ওইভাবেই আর কি চলতো, ঠিক আছে। তো প্রায় 3-4 বছর কেটে যায়, সেই সম্পর্ক যাই হোক মানে যেটা তখন আর কি ছিল টেকে না। তারপর আরেকটা আমার রিলেশনশিপ হয়, সেটাও আর কি সমস্যা হয়, যাই হোক। তো তারও মাঝে মাঝে আর কি ওই 2 মাসে একবার কি 4 মাসে একবার ওরকম মেসেজ আর কি কথা হতো এরকম। তারপর তুই বল। না, মেন ব্যাপারটা হচ্ছে, দেখো আমি খুব সিম্পলি বলছি জিনিসটা শর্টে, যে আমি মনে করি না কোনো রিলেশনশিপকে একটা পরিণতি দিতে গেলে বা তোমাকে ফিলিংস জানাতে গেলে আগে বুঝতে হবে আদেও কিছু আছে নাকি জাস্ট চোখে ভালো লাগছে বলে আমি এগিয়ে যাচ্ছি। তো টাইম দিতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ সংসার করা বলো বা প্রেম করা বলো, একটা মানুষকে বুঝতে গেলে টাইম দিতে হয়, না হলে হয় না। ওই আই লাভ ইউ বললাম, আই লাভ ইউ 2 হয়ে গেল, ওর হয়তো প্রেম হয় না। তো আমি অপেক্ষা করতে জানি, আর ওর জন্য লিটারালি আমি অপেক্ষা করেছিলাম যে একটা টাইম হয়তো আসবে যখন হয়তো হতে পারে। কিন্তু আমার যেটা হয় না, অনেকে দেখবে প্রেম না হলেও একটা ফ্রেন্ডশিপের জায়গা থেকে মানুষটার ভালো চাওয়া, ভালো থাকাটাকে প্রায়োরিটি দেওয়া, এগুলোই আমার ছিল। তো আমি ওই জন্য কখনো ওকে জানাইনি আমার কোনো ফিলিংস আছে, আমি ও দেখেছি ভালো লাগা, কিচ্ছু জানাইনি। তো নর্মালি ওই জিনিসটা হতে হতে আমি একটা টাইম পর রিয়েলাইজ করলাম কিছু তো আছে, কারণ এতগুলো বছর শুধু একটা করে কথা বলছি, তাও মনে হচ্ছে একটা কানেক্টেড। এরকম করতে করতে ফার্স্ট আমি, আমাদের ওখানে একটা মেলা হয় শ্রাবণী মেলা বলে, তো ওখানে ফার্স্ট ওকে অ্যাপ্রোচ করেছি আমরা একবার দেখা করতে পারি। কারণ আমার মনে হলো যে হয়তো দেখা করলে কথা বললে হয়তো কিছু একটা হলেও হতে পারে। তারপরেও আমাদের কিছু হয়নি। আমাদের রিলেশনশিপটা এরকমই প্রথম থেকে, মানে হব করেও আর কিছু হয় না। তো ফাইনালি তখন আমরা একটা রিলেশনশিপে ছিলাম, ঠিক আছে। তো কি হয় না, ওই জিনিসটা খুব একটা আমি ঘাঁটতে চাইছি না, কারণ ওই জিনিসটা অনেকটা টক্সিক আমার লাইফে। তো ওই টাইমে ও আমার লাইফে আবার ব্যাক করে, যখন আমাদের কথাবার্তা বলো, টাইম স্পেন্ড করাগুলো বাড়ে। মানে আগে হয়তো একটা টেক্সটে হাই হতো, তখন আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছি এরকম, সেখান থেকে আস্তে আস্তে ফিলিংস গ্রো করে, তারপর আজ আমরা একসাথে। একটু পাস্টে যাই, একদম রিলেশনশিপে একদম যাওয়ার আগে, মানে when did you guys realize যে মানে তোমাদের ফিলিংসটা একজন অপোজিট জেন্ডারের সাথে নয়, একজন সেম জেন্ডারের সাথে? দুজনেই বলো, নিশ্চয়ই আলাদা আলাদা এক্সপিরিয়েন্স রয়েছে। হ্যাঁ, আলাদা এই কারণেই, কারণ ওর আগে অবধি যা আমার রিলেশনশিপ ছিল সব কিন্তু আমার হেটারোসেক্সুয়াল রিলেশনশিপ। আমি কিন্তু মানে একটা টাইম অবধি এলজিবিটিকিউ টার্মটাই জানতাম না। ওকে, এটা এমন বলছি না খুব প্রাউড যে আমি জানতাম না, আমি জানতাম নর্মালি, ঠিক আছে। কিন্তু আমার কাছে একটা কনসেপ্ট ছিল, ভালোবাসতেই পারো,
তোমার মধ্যে যদি পিউরিটি থাকে, জেন্ডার বলো এই বলো এগুলো ম্যাটার করে না। আর আমি ছোট থেকেই খুব লেস জাজমেন্টাল, যে যেটা করছে আমি সেটা অ্যাকসেপ্ট করতে ভালোবাসি। তো ওকে মানে যে আমি পছন্দ করি, ওকে যে আমার ভালো লাগে, এরম যে একটা সম্পর্ক হয়, এই জিনিসটা প্রসেস করতে আমার প্রচুর টাইম লেগেছিল। যে আমি যেটা ভাবছি সেটা কি ঠিক, আমি যেটা ভাবছি সেটা কি আদৌ হয়। ওর ক্ষেত্রে যেমন গল্পটা পুরো ডিফারেন্ট। তোমার জন্য দিস ইজ দ্য ফার্স্ট রিলেশনশিপ উইথ সেম জেন্ডার। একদম। Okay, and like at what age did you realize that you are not, like, were you not compatible, or like তোমাদের মেন্টালিটি ম্যাচ করছিল কোনটা, মানে যখন তুমি হেটেরোসেক্সুয়াল রিলেশনশিপে ছিলে? দেখো আমি যেটা দেখতাম, মানে আমি যেটা বললাম যে আমি রিলেশনশিপ ওই চট করে ভেঙে দেওয়া, চট করে চলে যাওয়া, এটা বিশ্বাস করি না। কিন্তু আমার রিলেশনশিপ টিকতো না, সামহাও আমি আমার এক্সটেন্ড দিয়েও আমি টেকাতে পারতাম না। তো সবাই ভাবতি তো এই আজ আছে কাল নেই, এর সঙ্গে তার সঙ্গে, কিন্তু না, ডিউ টু এনি ফিজিক্যাল ইনকম্প্যাটিবিলিটি অর মেন্টাল ইনকম্প্যাটিবিলিটি? ওকে। কারণ আমি প্রতিটা রিলেশনশিপে থাকার পরও না কোথাও একটা একা ফিল করতাম ভীষণ। যেটা মানে আমি 24 আমার বার্থডেতে ধরো খুব বড় করে সেলিব্রেট হচ্ছে, সবাই আছে, আমি লস্ট কোথাও একটা, যে কেন আমি সেই খুশিটা পাচ্ছি না যেটা আর 5টা মেয়ে থাকলে হয়তো তারা হয়ে যেত। আর বাট ইউ নেভার রিয়েলাইজ যে এটা অপোজিট জেন্ডারের সাথে হচ্ছে বলে তুমি পারছো না? তখন বুঝতেই পারিনি আমি। ওকে। এই বোঝাটা না অনেকটা সময় লাগে, মানে অতটা যেরকম আমরা ওই সিনেমায় দেখি চলো দুম করে বুঝে গেল, দুম করে, ওরকমভাবে হয় না। কারণ পুরোটা প্রসেস করতে, রিয়েলাইজ করতে, অ্যাকসেপ্ট করতে অনেকটা টাইম লাগে। কোন মুহূর্তে বুঝতে পারলে যে এটাও একটা প্রবলেম হতে পারে, যে আমি যেহেতু যাকে মন থেকে পছন্দ করছি তার সাথে নেই বলে আমি কম্প্যাটিবল নই? আমার ফার্স্ট কোয়েশ্চেনটা আমার মা করেছিল আমায়। ওকে। সেটা হচ্ছে, তুই কি ছেলেদের সাথে থাকতে পারছিস না বলে মেয়ে চুজ করছিস? আমি অ্যাকচুয়ালি না মানে তখনও রিয়েলাইজ করিনি আমি কাউকে চুজ করছি বা কিছু। আমি জাস্ট মাকে বলেছিলাম যে এরকম আমাদের কলেজে একটা মেয়ে পড়ে, মেয়েদের মতো হলেও ও কিন্তু ছেলে, আর আমি চাইছি ওর সাথে একটু ফ্রেন্ডশিপ করতে, একটু জিনিসটাকে টাইম দিতে। তো আমার মা এই কোশ্চেনটা আমায় করে, দিয়ে আমি তখন রিয়েলাইজ করি যে হ্যাঁ এই কোশ্চেনটা তোমাকে যে কোনো কেউ করতে পারে। আমি কি তাহলে ছেলেদের সাথে থাকতে পারছি না বলে অ্যাজ এ এক্সকিউজ রিলেশনশিপটায় যাচ্ছি? কিন্তু আমি তখন জিনিসটাকে অনেকটা টাইম দিয়েছিলাম। দেখো তুমি যদি অ্যাজ এ এক্সকিউজ কোনো রিলেশনশিপে যাও, তুমি 5 মাস সেটাকে জাস্টিফাইড করতে পারো, 1 বছর করতে পারো, 5 বছর করতে পারবে না, এতটা সহজ নয়। তো তারপর থেকেও আরও যেটা আমি দেখলাম, যে আমি যে জিনিসগুলো মিস করতাম ওই রিলেশনশিপগুলো, ওর সাথে আমি ফ্রেন্ডশিপে সেগুলো পেতে শুরু করেছিলাম। একটা কেয়ারিং অ্যাপ্রোচ, একটা কানেকশন ফিল হওয়া। তো সেগুলো যত গাঢ় হতে শুরু করে আমি তত মানে ওর জন্য ফিলিংসটা আমার আরও গ্রো করতে আরম্ভ করে। এটাই। কারেক্ট। তোমারটা শুনবো। দেখো আমারটা বলতে, আমারটা ওরকম একদমই নয়। কারণ ছোটোবেলা থেকেই আর কি মানে একটা বয়সে না মানে একটা অ্যাট্রাকশন তৈরি হয়, মানে হেটেরোসেক্সুয়াল মানুষদেরও যেমন একটা অপোজিট জেন্ডারের উপর যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়। তো আমার ছোটোবেলা থেকেই দেখতাম যে আমার মেয়েদের কি ভাল লাগছে বা হ্যাঁ, মানে সেটাও কত বছর বয়স থেকে তুমি বুঝতে পেরেছিলে? এক্স্যাক্টলি তো বলতে পারবো না, মানে খুব ছোটবেলায় তো আমরা ওরকম ছেলে মেয়ে ব্যাপারটা ডিস্টিংগুইশই করতে পারি না। না না, খুব ছোটবেলায় আমার একটা জিনিস যেটা কাজ করতো সেটা হচ্ছে আমি মেয়েদের সাথে খুব একটা ভালো মিশতে পারতাম না, খুব মানে আচ্ছা। হ্যাঁ, মানে আমি যখন কোয়েট স্কুলে পড়তাম তখন আমার কিন্তু মানে ছেলে বন্ধু বেশি ছিল, মানে ছেলেদের সাথে খেলাধুলো করা এইসব করা একটা বেশি মানে খুব কমফোর্টেবল ফিল করতাম। অথচ মেয়ে বন্ধুদের সাথে আমি ঠিক মিশতে পারতাম না কখনই, মানে একটা লজ্জা ব্যাপার। ঠিক আছে, মানে যতই হোক তোমরা ভালো বুঝবে না, কোনো একটা মেয়ের সাথে যে অ্যাপ্রোচ নিয়ে কথা বলা, কারেক্ট, ওই জিনিসটা আমার মধ্যে কিন্তু হতো। এবার কেন হতো তা তো বুঝছি না। এবার একটা টাইমের পর গিয়ে যখন ওই অ্যাট্রাকশনের ব্যাপারটা যখন আসে আর কি, যে একটা মেয়ের প্রতি ফিলিংস আসছে, আমি তখন বুঝতাম না যে কেন হচ্ছে, মেয়ের প্রতি কেন, আমি তো মেয়ে। মানে ওই কোয়েশ্চেনটা আমার মধ্যে থাকতো যে আমি তো মেয়ে, তাহলে কেন মেয়ের ওপর হবে? কারণ টিভি সিনেমা সব কিছুতে দেখছি একটা ছেলে মেয়ে প্রেম করছে, সংসার করছে, তুই এরকম কেন? অথচ যখন টিভিতে কোনো ধরো কোনো রোম্যান্টিক সিন দেখাচ্ছে বা কিছু, তো সেই নায়কটার জায়গায় কিন্তু আমি নিজেকেই বসাতাম। ওকে, আমরা যখন কোনো ওরকম ধরো সিন দেখি বা কিছু, তো আমরা যেখানে নায়িকার জায়গায় বসানোর কথা, হ্যাঁ আমরা যেটা ইমাজিন করি না, তো ওটাকে আমি কিন্তু নায়কের জায়গায় কিন্তু আমি নিজেকে ইমাজিন করতাম। ওকে, কেন জানি না, তখন বুঝতাম না, সেটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়। তো যখন আমার ফার্স্ট রিলেশনশিপ হয় একটা, তখন গিয়ে তখন একটা দোনোর মধ্যে আর কি ছিলাম যে স্কুল লাইফে, হ্যাঁ স্কুল লাইফে। ওকে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। ঠিক আছে, তো
রিলেশনশিপে যাই হয় তখন একটা দ্বিধার মধ্যে আর কি বাঁচি যে কেন ঠিক না ভুল, কারণ দেখো তখন তো আর That কি আশেপাশে relationship was with a boy. না না Oh, with a girl. With a girl. Okay, মানে আমার যে তখন কটা- তুমি বুঝতে পেরে গেছো অলরেডি হ্যাঁ, যে হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ। আই এম নট কমফোর্টেবল উইথ না না বয়েজ। না না একদমই না, কারণ আমি ছেলেদেরকে মানে একদম পুরো বন্ধুর চোখেই আর কি, আমার কোনোদিন কোনো ছেলের প্রতি আমার কোনোদিন কোনো অ্যাট্রাকশন ফিল বলো বা ভালো লাগা ওরকম আসেনি। ওকে। হ্যাঁ, তো খেলাধুলা মানে আমি ছোটবেলা থেকে ভীষণ খেলাধুলা করতাম, করতাম, তো মানে ছেলেরা অ্যাকচুয়ালি যেরকম হয় ওই মানে ওই ব্যাপারটাই আর কি আমার মধ্যে ছিল। ওকে। ঠিক আছে, তো ড্রেস আপও বলো মানে ছেলেদের মতো ওরকম। তো ওই সম্পর্কে যাওয়ার পর থেকে ওই ফার্স্ট আমার রিলেশনশিপ, তো ওটাতে যাই হোক একটা ছেলের যেরকম ফিলিংস হয় সেম জিনিসই আমার মধ্যেই হতো। তো তখন তো দোনোর মধ্যে ছিলাম, যে অনেকটা ফেজ গেছে রিলেশনশিপে থাকাকালীনও, অনেকটা মানে দোনোর মধ্যে আমার কেটেছে, যেরকম ছেলে না মেয়ে আমি ঠিকঠাক আদৌ ঠিক না ভুল। তোমার যেমন স্কুল থেকেই একটা রিলেশনশিপ ছিল, হ্যাঁ হ্যাঁ স্কুলের বন্ধু বান্ধবরা জানতো, হ্যাঁ, কিছু বন্ধু বান্ধব জানতো, টিচাররা জানতো। টিচাররা জানতো। তো ওটার একটা আলাদা কাহিনী আছে, মানে আমি যখন ক্লাস 9-এ পড়ি আর কি, তো আমি যখন তখন আর কি যে স্কুলে পড়তাম জানাজানি হয়, দেন আমাকে স্কুল থেকে রেস্ট্রিকেট করে দেওয়া হয়। ওকে। তো ওটা আমার খুব একটা মানে একটা বাজে একটা, তোমাদের দুজনকেই? হ্যাঁ দুজনকেই করে দেওয়া হয়। Okay. মানে বিশেষ করে তো আমাকে মানে ইন্ডিকেট করে বলা হয় যে আমার সাথে যেই মিশবে তাদের ভাষায়, আমি তখনও লেসবিয়ান ওয়ার্ডটা আমি জানতাম না যে অ্যাকচুয়ালি আমি লেসবিয়ান কি হোয়াট এভার কি, ঠিক আছে, আমার সাথে যেই মিশবে সেই এরকম হয়ে যাবে, মানে কাইন্ড অফ আর কি ওই ডিজিজ টাইপের আর কি দেখা হতো। ঠিক আছে, তো তখন হ্যাঁ ক্লাস 9 ক্লাস 10 মানে ওই আর কি মাধ্যমিক দেবো তার আগে টেস্ট পরীক্ষা হতো না, টেস্ট পরীক্ষার ঠিক আগে তো ওরকম টিসি দিয়ে দেয়। তো আমাদেরকে বলেই দেয় যে শুধুমাত্র তোমরা যেহেতু ক্লাস 10, তো ওই জন্য আর কি মানে একদম টিসি দিচ্ছি না, জাস্ট এক্সামটুকু দিতে পারবে, নাহলে টিসি দিয়ে দিতে পুরোপুরি। ওকে। হ্যাঁ, আর দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট যখন তোমার পেরেন্টসরাও জানতে পারে হ্যাঁ, এটা? হ্যাঁ, তার হ্যাঁ, আগে তারাও কিছু না জানতো জানতো না। ওকে, হাউ ডিড দে রিঅ্যাক্ট? রিয়্যাক্ট মানে তো তখন একদম খুব একটা ভয়াবহ ব্যাপার, খুব হরিবল একটা এক্সপিরিয়েন্স, খুব স্বাভাবিক। আমি মানে দেখো তখন গায়ে তো হাত ছোট তুলেছে? না, এটা নিয়ে কিন্তু কোনো গায়ে হাত তোলা হয়নি, মানে একটা খুব মানে একটা ভয়ের মধ্যেই থাকতাম আর কি, যেরকম মা বাবা জেনে গেল বাড়িতে কি হবে। আমি একটা মেন্টাল সেটআপে ছিলাম যে আমি এখন বাড়িতে কিছু জানাবো না, আমি একটা পজিশনে যাই একটু রোজগার করব, তো তারপর গিয়ে নিজের সত্তাটাকে জানাবো যে আমার এই ভালো লাগে, এই করতে যাই। কিন্তু তার আগেই তো ব্যাপারটা এরকম বেরিয়ে গেল। তার আগে আর যাই হোক কিনা একটা ডিপেন্ডেন্সি থাকে, হ্যাঁ, সে পড়াশোনা করার দিক থেকে বলো, মানে অন্ন বস্ত্র বাসস্থান সব দিকেই একটা মা বাবার উপর ডিপেন্ডেন্সি থাকে। তার আগে তুমি যদি বেশি রেবেল করতে যাও, মানে দ্যাট মাইট টার্ন রং ইনটু ইউ অনলি। ওকে, প্লিজ কন্টিনিউ। তো ওটাই আর কি, মানে তখন ওটাই ভয় হতো যে বাড়ি থেকে বার করে দেবে না তো, কি হবে যদি পড়াশোনা না করে, মানে এরপর কি করে চলবে, এই ভয়গুলো কাজ করতো। তো যাই হোক বাড়ি থেকে চেষ্টা করেছিল একটা ডাক্তার দেখানোর, ঠিক আছে, হ্যাঁ, তো ওটা খুব ভালো ডিসিশন ছিল। মানে তখন ভেবেছিলাম, মানে তখন ভয় পাচ্ছিলাম যে মানে ডাক্তার দেখাবে, কাউন্সিলিং করাবে, তো তাহলে আমি কি ঠিক হয়ে যাব? সিনেমায় দেখায় যে শক দিয়ে ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে না আমি তখনও জানি না যে এরকম শক দিয়ে ঠিক করা যায়। তো আমি তখন ভাবছি যে তাহলে ডাক্তার দেখালে কি এরকম ঠিক হয়ে যায়। আমি মনে মনে কিন্তু ঠিক হতেও চাই না, মানে বাড়ি থেকে বলছে দেখ তুই যদি ঠিক না হচ্ছে আমি ডাক্তার দেখাবো, ওষুধ খাওয়াবো, কিন্তু এরকম কিন্তু ঠিক হয়, আমি কিন্তু জানি, অপারেশন করিয়ে দেবো, হ্যাঁ ইনজেকশন দিয়ে দেবো। তখন মনে মনে ভাবছি যে এরকম হয়তো খুব ভয়ের ব্যাপার। ঠিক আছে ডাক্তার কাছে তো চলো দেখি কি বলে। খুব লাক ভালো ছিল যে ডাক্তারকে মা বাবা চুজ করেছিল, খুব ভালো একজন কাউন্সিলর ছিলেন। ওকে। মানে আমি গিয়েই অনেস্টলি ওনাকে বলেছিলাম, না আমাকে উনি ডাক্তার জিজ্ঞেস করলেন যে কী প্রবলেম বলো, ফার্স্ট আমাকে ডেকেছিল। তো আমি বলেছিলাম যে আমি এই ফিল করি, আমার একজন এরকম একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, তো ইমোশনালি ফিজিক্যালি সব রকমভাবেই আর কি আমরা জড়িত, তো এই ব্যাপার মানে এটা নিয়ে আমি কী করবো বুঝতে পারছি না। দেন আমাকে ডক্টর জিজ্ঞেস করলো এতে তোমার সমস্যা কোথায়। কেন সমস্যা আমার না, সমস্যা মা বাবার, কী করবো জানি না, এরকম ঘটেছে তো কি করা যায়। তো বলো দেখো তুমি এরকম, সেটাকে কিন্তু আমরা ওষুধ খাইয়ে ঠিক করে দিতে পারবো না, দ্যাট ইজ নট অ্যাবনর্মাল। হ্যাঁ, এটাকে অ্যাবনর্মালিটি হিসাবে ট্রিট করা ফার্স্টে বন্ধ করো। একদম। তো
আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কীরকম ফিল হয়, মানে ছেলেদের যে ফিলগুলো হয়, তো সেইগুলো পয়েন্ট করে করে আমাকে জিজ্ঞেস করলো যে এই ফিলগুলো হয় কি না। দেন সেগুলো মিলে গেল, ঠিক আছে। তো বললো ঠিক আছে, তোমার মা বাবার সাথে আমি এবার কথা বলবো। তো বাবার সাথে এক্স্যাক্টলি কী কথা হয়েছিল আমি জানি না, যতটুকু আমি পরে গিয়ে শুনেছিলাম যে আমার মা বাবাকে বলেছিল, দেখুন ও তো একটা মানুষ হয়ে জন্মেছে, আমরা হয়তো অপারেশন করে ওকে চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু ওর মনটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। ও যেটা ফিল করে ওটা আমরা চেঞ্জ করতে পারবো না। তো ও এখন যেটা ফিল করে সেটা যদি আগামী 10 বছর 20 বছর পরে গিয়ে চেঞ্জ হয়, সেটা চেঞ্জ হবে, আর না হলে এটা থাকবে, এটা আমাদের হাতে নেই। কারেক্ট। তো এটা আর কি, হ্যাঁ, তো এটা আর কি অনেকগুলো মানে প্রায় 3-4টে আর কি এরকম মানে কাউন্সিলিং আর কি হয়েছিল, তারপরে যাওয়া হয়নি। তো তারপরেও যে বাড়িতে মেনে নিয়েছিল বা খুব সহজভাবে হয়ে গেছিলো সেটা নয়, কারণ বিষয়টা কি হয়, মা বাবার থেকেও সমাজের লোকজন কি ভাবছে, কাকু জেঠিমারা কি ভাববে, মাসি মামারা কি ভাববে, ওই জিনিসটা বেশি আর কি ভাবা হতো। বাট মা বাবা অ্যাটলিস্ট ওই সেশনগুলোর পর হ্যাঁ অনেক পরে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। হ্যাঁ আস্তে আস্তে ওটা আর কি মানে একটা সময় পর গিয়ে কি মানে ব্যাপারটা আর কি থিতিয়ে গেছিলো, মানে ওইসব জিনিসের কোনো আলোচনা হতো না। আমি আমার মতো থাকতাম, ওরাও কি আমার সাথে ঠিকঠাকই ট্রিট করতে, এমন না যে খারাপ ট্রিট করছে সেটা বলছি না, বাট তাও আর কি একটা ভয়ের মধ্যে আর কি থাকতাম যে এখনও তো পুরোপুরি কাম আউট হয়ে খোলাখুলিভাবে বাঁচতে পারছি না। তো সেটা অনেক বছর পরে গিয়ে এখন একদম পুরো নর্মালাইজ। গ্রেট। ক্যান ইউ নেম দ্য ডক্টর অন ক্যামেরা? খুব সত্যি বলতে ডক্টরের আমার নাম একদম মনে নেই, বাট আমার ওই ক্লিনিকটার নাম মনে আছে, ক্রিস্টাল ক্লিনিক নাম ছিল। ওকে। আমার আর কিচ্ছু মনে নেই, কারণ ওই অত কম বয়স তো আমার ডাক্তারের নাম একদম মনে নেই। বাট ট্রুলি থ্যাঙ্কস টু ইউ ডক্টর, একদম, ফর দ্যাট গ্রেট অ্যাডভাইস অ্যান্ড কিপ অন ডুইং দ্যাট। আমি জানি আপনি হয়তো দেখছেন না, বাট উই নিড টু থ্যাংক ইউ। ওকে, সো সুকন্যা যেমন বললো যে ও বুঝতে পারেনি আগে, ওকে, দ্যাট মিনস ওর কিন্তু ফিজিক্যালিও কিছু মনে হয়নি যে আই এম ডিফারেন্ট দ্যান গার্লস। ওকে, বাট ফর ইউ গট টু আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য ভেরি beginning of your life, we can say. Was there any physical difference between you and other girls, or it was purely mental? দেখো আমি বলি, ওই বললাম না যে ডাক্তার আমাকে কিছু কোয়েশ্চেন করেছিল, তো সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা কোয়েশ্চেন ছিল, আমি জানি না বলাটা উচিত হবে কি হবে না, বাট একদম ফ্রিলি বলছি, আমাকে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা তোমার কি আদর করতে বেশি ভালো লাগে নাকি আদর খেতে? ওকে, সো আমি একদম ফ্রিলি বলছিলাম আমার আদর করতে বেশি ভালো লাগে। তো বলেছিল দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ছেলে বা মেয়ের ক্ষেত্রে কিন্তু ছেলে যেটা মানে ছেলে যারা হয় ছেলেদেরই আর কি আদর করার ব্যাপারটা বেশি থাকে, মেয়েদের একটা আদর খাওয়ার ব্যাপার এই জিনিসটা থাকে। তো এই জিনিসটা আমার মধ্যে ছিল যে মানে আদর খাবার থেকে আদর করার ব্যাপারটা আর কি আমি খুব ছিলাম। তো আমি যাদের সাথেই ধরো আমার রিলেশনশিপ ছিল, তো এই জিনিসটা মানে আমি ওই মেয়েলি ব্যাপারটাই তাদের কাছ থেকে পেতাম, আর আমি ধরো ওই একটা মানে কি বলবো মানে পুরুষত্ব ব্যাপার ঠিক না, মানে ছেলেরা যেভাবে আর কি আদর করে সেই জিনিসটা কি আমার মধ্যে থেকে থাকতো আর কি। তোমরা নিশ্চয়ই জানো লিগালি ইউ কান্ট গেট ম্যারিড, রাইট? মানে ইউ ক্যান নেভার বি টুগেদার উইথ অ্যান লফুল মানে অ্যাকসেপ্টেন্স, রাইট? বাট ডাজ ইট ম্যাটার যে বিয়ে করলেই সম্পর্কটা পরিণতি পায় বা এমন কিছু? দেখো বিয়েটা এমন একটা পার্ট লাইফে যেটা হচ্ছে তোমার সম্পর্কটা অনেকটা পরিণতি পাওয়ার পর একটা ডিসিশন নেওয়া হয়। এইবার হ্যাঁ লিগালি ব্যাপারটা হলে আমরা অনেক সুযোগ সুবিধা পেতাম। যেমন অ্যাট প্রেজেন্ট তুমি যদি কোনো সার্চ করো তো দেখবে যে আমাদের মানে অ্যাডাপ্টেশনের প্রচুর ইস্যু। আমরা সিঙ্গেল প্যারেন্ট হলে যেটা ইজিলি করতে পারতাম, আমরা কিন্তু কাপল নিতে পারবো না। তো এরকম ছোটোখাটো অনেক জায়গায় বাধা আছে। আমরা নয় ভাবছি না যে আমরা কোনো বাচ্চা নেব, কেউ তো ভাবছে, কোনো কাপল তো ভাবতেই পারে না, তারা তো সেই ফ্যাসিলিটিটা পাচ্ছেই না অকারণে। তো ওই জায়গাগুলো একটা মাইনাস পয়েন্ট আছে। এবার যদি তুমি বলো যে তাহলে আমরা কি বিয়ে করা নিয়ে কি ভাবছি বা কিছু, লিগাল দিয়ে তো কাউকে আটকে রাখা যায় না বস। বিয়ে যদি করতে চাও আর যদি পিউরিটি থাকে বিয়ে করে ফেলো, তাতে কিছু করো না, দ্যাটস ফাইন। তুমি একটা ভাবছো নিজের ওয়াইফের নামে বা হাজবেন্ডের নামে একটা এলআইসি করাবে, হবে না, একটা মেডিক্লেম করাবে, মানে ইউ গাইস ডোন্ট হ্যাভ এনি অপশন টু মানে বি ফাইন্যান্সিয়ালি উইথ ইচ আদার, বি ফ্যামিলি ওয়াইজ উইথ ইচ আদার। কেউ তোমাদের ওই রিলেশনশিপটাকে কোনো গণ্যতা দিচ্ছে না। তুমি আর একটা জিনিস খেয়াল করবে যে ধরো
এমার্জেন্সি যে ফর্মগুলো ভরতে হয়, তোমার ধরো পার্টনার ইমিডিয়েটলি খুব অসুস্থ হয়ে গেছে, ওই ফর্ম ফিল আপটা সব থেকে ক্রিটিক্যাল ডিসিশন একটা। তুমি কিসে ফিল আপটা করবে, মানে তুমি তোমার নামটা ওখানে মানে স্বামীর পাশে লিখবে কি বন্ধুর পাশে লিখবে, না মানে কি লিখবে, এক্স্যাক্টলি লিগাল নেই বলে আমাদের ওই ওই কমপ্লিকেশনটা এখনো আছে। মানে প্রত্যেকটা পদে পদে তোমাকে কোয়েশ্চেন করা হবে কে একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। হ্যাঁ, একদম। তুমি এই সিদ্ধান্তটা ওর হয়ে নিচ্ছ কি করে যে উই শুড গো ফর দ্য অপারেশন অর নট, রাইট? তারপরেও কি মনে হয় যে এত চ্যালেঞ্জেস, এত বাধা বিপত্তি সত্ত্বেও ইউ গাইজ ওয়ান্ট টু কন্টিনিউ, ইউ গাইজ ওয়ান্ট টু বি উইথ ইচ আদার? কোনো সন্দেহই নেই, হ্যাঁ। অবশ্যই Okay. করতে চাই। মানে কি করে এই সাহসটা মনে কি করে আসে? দেখো, সাহসটা মনে এই কারণে আসে, সব কিছু যদি আমি বাদও দিই বা ধরিও, দিনের শেষে তোমাকে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে হবে। আর তুমি যদি সেখানে কোয়েশ্চেন করে জিজ্ঞেস করো যে তুমি ভালো আছো কিনা, একদম তাহলে তুমি আলটিমেটলি যে কোনো স্ট্রাগল, যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতেই পারবে। এবার যদি ধরো তুমি হেটারোসেক্সুয়াল কাপলদের কথা, তাদেরকে স্ট্রাগল হচ্ছে না, হ্যাঁ তারা লিগাল ফেসিলিটি পাচ্ছে, তারা হয়তো আর 5টা আমাদের যে কমপ্লিকেশন তাদের নেই, কিন্তু তাদেরও ফ্যামিলি ইস্যু আছে, তাদেরও সোসাইটি ইস্যু আছে, তাদেরও ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, তাদেরও ডেফিনেটলি সবই মানে আছে। প্রত্যেকটা মানুষের নিজস্ব স্ট্রাগল আছে, উই আর নট ডিনাইং দ্যাট, বাট অ্যাট আ পয়েন্ট অফ টাইম তুমি একবার যদি চিন্তা করো যে ইফ এনি ওয়ান অফ ইউ চিট, হ্যাঁ তোমাদের তো যেহেতু বিয়ে হয়নি তাই ডিভোর্সেরও কোনো ব্যাপার নেই, না তোমাদের কোনো অ্যালিমনিরও কোনো ব্যাপার নেই, ঠিক আছে? ধরো একজন ফাইন্যান্সিয়ালি স্ট্রং, একজন ফাইন্যান্সিয়ালি উইক, পসিবল, রাইট? তোমাদের মধ্যে হয়তো না, কোনো কাপলের জন্য হতেই পারে, পসিবল হ্যাঁ। হতেই পারে। হাউ দ্যাট উইক পারসন উইল ফাইট ফর ইট হিজ অর হার রাইটস? এবার আমি আমাদের জায়গাটা বলার আগে একটা ইনসিডেন্ট বলছি, আমি তাদের নাম বলছি না, ঠিক আছে? তো সেই দিদিটা আর দাদাটা ওরা প্রেম করে বিয়ে করে, ঠিক আছে? দিদিটার মা বাবা কেউ নেই, ওরা প্রেম করে বিয়ে করেছিল, তার মানে একটা ট্রাস্ট থেকে, একটা ভরসা থেকে, স্বপ্ন থেকে। তারপর ওই দাদাটা দিদিটাকে বিয়ের 1 বছর পর চিট করে, ওকে, তারপর তাদের ডিভোর্স হয়ে যায়। দিদিটা একটা টাকাও নেয়নি, তার যা গয়নাগাটি ছিল, বিয়েতে যা পেয়েছিল সব ফেরত দিয়ে চলে এসছে। এবার তুমি আমাকে বলো সেই মেয়েটা জাস্টিস কি করে পেলো? না সে তো অ্যাটলিস্ট তুমি তো নিজেই বলছো সে বাই চয়েস সেটা ছেড়ে দিয়ে আমাদের এসেছে। ক্ষেত্রেও তাই। আমাদের ক্ষেত্রেও তাই। শুধু আমি ধরো কথার কথা বলছি, তুমি যেটা বললে অ্যালিমনির বিষয়, আমি ধরো আমি একজনের সঙ্গে প্রেম করি যে ফিনান্সিয়ালি খুব স্ট্রং, আমি তার কাছ থেকে মোটামুটি আমার যাতে বাকি জীবনটা ভালোভাবে চলে একটা টাকা নিয়ে নিলাম, তারপর সেই ক্ষতটা তো সারবে না তোমার। না ডেফিনেটলি টাকা দিয়ে আমি বলছি না যে টাকা দিয়ে তুমি তোমার মনের ক্ষতকে তুমি ভরাট করতে পারো, বাট তোমাকে নিজের দৈনন্দিন জীবন চালাতে যে চ্যালেঞ্জেসগুলো ফেস করতে হচ্ছে সেগুলো তো অ্যাটলিস্ট করতে হচ্ছে না। তুমি পরের দিন কি খাবে তোমাকে ভাবতে হচ্ছে না, তুমি তোমার বাড়ি ভাড়া লাইটের বিল কি করে দেবে সেটা তো অ্যাটলিস্ট ভাবতে হচ্ছে না। বাট এই ক্ষেত্রে তো সেটাও থাকছে না, রাইট? কারণ মানে লিগালি ইউ কান্ট ফাইল অর ইউ কান্ট ব্লেম এনি পারসন বিকজ you guys are in a relationship by your choice, you guys are breaking up by choice as well, right? মানে there is no authority or someone who can মানে stop you from doing that, right? So মানে how do you see that যে ম্যারেজের একটা কি immediately আনা উচিত, বা what should the government do for that or society do for that? না, এটা আনা অবশ্যই উচিত, কারণ এটা একটা বেসিক রাইট কিন্তু আমাদের, এমন নয় কিন্তু আমরা বাকিদের থেকে আলাদা বা কিছু। তো বাকিরা যখন ধরো সাপোজ ধরো আজ তো তুমি বিয়ে করেছো, তোমার একটা লিগ্যাল একটা তোমাদের সম্পর্কের লিগ্যাল পরিণতি আছে, একটা তোমাকে কেউ কিছু বাজে বকতে গেলে তুমি একটা দেখাতে পারবে যে আমার এই জায়গাটা কিন্তু আছে। কিন্তু আমরা আমাদের সম্পর্কটা পিওর হলেও, আমরা লয়াল হলেও আমরা কিন্তু কিছু দেখাতে পারবো না। বা ধরো আর একটা যেটা প্রবলেম মেইনলি ফেস করে, মানে আমরা যাদেরকে আমাদের ইন্সপিরেশন ভাবি, তো তাদের স্টোরি দেখে যখন পড়ি, মানে একটা সামান্য ঘর পেতে কাল ঘাম ছুটে যায়। হ্যাঁ একদম। বা একটা লোন পেতে, হ্যাঁ যে স্বামী স্ত্রী মিলে একটা আবাস যোজনা নেব, পারবো না। তো তাহলে যদি অ্যাওয়ারনেসটা বাড়ে, অ্যাওয়ারনেসটা কিন্তু এই দিকগুলো সিকিউরিটিটাও দরকার। শুধু অ্যাক্টগুলো হয়ে গেল, শুধু করলে তো হবে না,
তাদের সম্পর্কটা যদি ফিউচারও স্টেবল থাকে। আর সব থেকে সত্যি কথা, ধরো এই যে চিট করার ব্যাপারটা, এটা তো করতেই পারে, সব মানুষ তো সমান নয়, হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তো হতেও পারে না একটা মানুষ লয়াল থেকেও চিটেড হলো, তো কোথাও একটা কিন্তু সে সাফার করলোই, আর আজকে সেটা ল নেই বললেই হচ্ছে, সেটা পরে আরও হতে পারে। এখন ইভেন তোমার এটা এমন সিচুয়েশনও হতে পারে যে মেয়েটা হয়তো, মেয়ে ছেলে যেই আছে রিলেশনশিপে, যে তার এমন একটা ভালনারেবল সিচুয়েশনে তার পার্টনার ছেড়ে দিল যে আর সে কিছু বুঝতে পারছে না লাইফে। তো এই একটা আছে, এই নেগেটিভ পার্টটা কিন্তু এক্সিস্ট করছে, সেগুলো ভেবেই তোমরা হ্যাঁ এই পথে যোগদান করেছো। একদম একদম। বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা অনেক বেশি এখন পপুলার হয়ে গেছে যে আমি নিজেকে যেটা হিসাবে আইডেন্টিফাই করছি সেটাই আমি। অন দ্য কন্ট্রারি যদি এরকম হয় যে একজন মেয়ে বায়োলজিক্যালি ফিমেল কনসিডারিং হারসেলফ অ্যাজ আ মেল বা ভাইস ভার্সা, আজকে আমরা কথা বলছি দেয়ার ইজ নো কম্পিটিটিভ স্পেস, ওকে, বাট এই অলিম্পিকেই একটা ওই মহিলা ফিমেল রেসলারকে নিয়ে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি হলো, সেই জিনিসগুলোও রয়েছে। এখন আমি একজন ছেলে হয়ে যদি নিজেকে মেয়ে বলে পরিচয় দিয়ে আমি যদি এখন একটা রেসলিং কম্পিটিশনে যাই, আই উইল উইন, রাইট? হাউ ডু ইউ সি দ্যাট? যে মানে আমি চাইলেই আমি যেটা ভাবছি আমি সেটা হতে পারি না, এটা কি কোনোভাবে সত্যি, নাকি আমি যেটা চাইছি আমি সেটাই হতে পারি? কঠিন প্রশ্ন এটা না, কঠিনের থেকেও হচ্ছে এটা আমার যেটা মনে হয় এটা খানিকটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন মানে ধরো তুমি কোন জায়গার পার্সপেক্টিভে ওটাকে ধরছো। আমরা যদি রেসলিং একটা ধরি, ধরো ওটাতে একটা লম্বা প্রসেস, এমন তো নয় চল কাল মাঠে খেলা হবে দুজনে মিলে লেগে পড়ি, এমন তো নয়। একটা প্রসেস হয়, একটা ওদের ফিজিক্যাল বলো টেস্ট হয়, সবকিছু দেখে তাদেরকে ওখানে পাঠানো হচ্ছে। তো যদি নিজে, ধরো আমি ট্রান্স ওকে বলছি, ও মানে মোস্ট প্রবাবলি ওদের পড়েছিলাম ও নিজেকে ট্রান্স ওম্যান বলছে না, না ও নিজেকে ওমানই বলছে। আচ্ছা হ্যাঁ ওম্যান, আমি ওই ফেসবুকে মোস্ট প্রবাবলি ট্রান্স ওম্যান এই কন্ট্রাডিকশনটা ছিল। তো তাহলে ওকে যখন তোমরা বায়োলজিক্যালি টেস্ট করেছো, ওকে যখন ওর কম্প্যাটেবল বলছো, তার মানে সেই জিনিসটা পাস করছে। তো ও যেটা নিজেকে ভাবছে, তাহলে কোথাও তো সেটা একটা ঠিক, তাই তো ওকে ওই সুযোগটা দেওয়া হয়েছে, না হলে তোকে প্রথমে বাদ দিয়ে দেওয়া হতো। সেটা তুমি তাহলে কি করে বলবে? ফাইন, এটা কন্ট্রাডিক্টরি, এটা ভীষণ মানে এক একটা জায়গায় তুমি এক এক ভাবে জিনিসটাকে পাবে। মানে আমি এটা বলতে পারি হার্ড কোর রুল এটাই হয়, এটা ঠিক, এটা ভুল, এটা না, এটা I totally agree. মানে is there any topic that you guys want to talk about যেটা মনে হয় যে সোসাইটির জানা উচিত, বা any niche topic that you want to bring out? আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা কি হয় না সোশ্যাল মিডিয়াতে যখন দেখি, আমরা খুব সহজে একটা লেসবিয়ান কাপল, এলজিবিটিকিউ কাপল, কোয়ার কাপল একটা ট্যাগ দিয়ে দিই ওদেরকে। আমি প্রথম থেকে এটার ঘোর বিরোধী। তার কারণ, হ্যাঁ দুজনেই আমরা বিরোধী। তার মেন কারণ হচ্ছে আমরা যথেষ্ট সম্মান করি ট্যাগটাকে, কিন্তু সবার আগে আমরা এসে কাপল মানে কাপল, কোনো এক্সট্রা, ধরো তুমি আজকে তোমার বউকে নিয়ে ছবি দিচ্ছ, তোমাকে তলায় হ্যাশট্যাগ লিখতে হবে না, আমরা কাপল। তোমরা যখন নিজেদেরকে যত কোণঠাসা করে ট্যাগ দেবে, ওই ট্যাগটা তোমাদের সঙ্গে থাকবে। থ্যাঙ্কস টু ইউ বোথ। অনেক সেনসিটিভ বিষয় খুব সুন্দরভাবে আমরা ডিসকাস করেছি, অ্যান্ড আই বিলিভ এই রিয়েল লাইফ স্টোরিগুলোর মাধ্যমে অ্যাওয়ারনেসটা আরেকটু বেশিভাবে ছড়ানো সম্ভব। সো ট্রুলি থ্যাঙ্কস টু ইউ। আমাদের তরফ থেকে তোমাকে অনেক বড় থ্যাংক ইউ, যে এমন একটা জায়গা দেয়া যেখানে আমরা কথা বলতে পারি। আমরা কোনো অ্যাক্ট করলাম না, কোনো ওই এইটুকুর মধ্যে এই প্রেমটুকু বলো, এই ঝগড়াটুকু বলো, ভীষণ কমফোর্টেবল। আমি প্রে করি, ম্যানিফেস্ট করি তোমার অনেক গ্রোথ আছে, তোমার এই চ্যানেলটা অনেকে জানুক। থ্যাংক ইউ সো মাচ। আমাদের তরফ থেকে অনেক বড় থ্যাংক ইউ।